শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:15। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার কিন্তু এদিকে স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এখন সোজা চলে এসেছি ফ্রেশ হতে। ভাবলাম আগে ফ্রেশ হয়ে নিই, তারপর না হয় বাকি কাজগুলো করে নেব। তো এদিকে চুল বাঁধা হয়ে গেছে, আর প্রত্যেক দিন স্নান করার পর না আমি চুলটা খুলে দিই, কারণ সারা রাত তো চুল বাঁধা থাকে, বিকেলেও চুলটা সেভাবে খোলা হয় না, তো চুলে কেমন যেন একটা গন্ধ উঠে ঘামের কারণে, তার কারণে চুলটা খুলে রেখে দিই। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, অনেকদিন ধরে ভাবছিলাম, তবে জানো তো ভুলে যাচ্ছিলাম। তো কথাটা হচ্ছে, তোমাদের কি প্রেগনেন্সি চলাকালীন প্রচণ্ড পরিমাপে চুল উঠছে? আসলে আমার জানো তো খুবই চুল উঠছে। তো আমি ভাবলাম হয়তো অনেকেই বলে যে প্রেগনেন্সির সময় প্রচণ্ড পরিমাপে চুল উঠে, তাই হয়তো উঠছে, কারণ এই সময় তো নানান রকমের প্রোটিন জাতীয় ওষুধ, ভিটামিন, তারপর নানান রকমের ওষুধ খাওয়া হচ্ছে, তার কারণে হয়তো হতে পারে। তো তোমাদেরও কি আমার মতন সেম এই প্রেগনেন্সিতে প্রচণ্ড পরিমাপে চুল উঠছে? আর চুলটা দেখে যে কী পরিমাপে খারাপ লাগে কি বলবো। আসলে চুলের প্রতি না একটা আলাদা রকমই ভালোবাসা আছে, তো সেখানে চুলটা যখন উঠে যায় প্রচণ্ড দুঃখ হয়। কিছু তো করার নেই, ওই কথাই আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো স্নান করে এসে এখন আমি ঠাকুরের বইটা পড়ে নেব। ঠাকুরের বই মানে ওই শ্রীকৃষ্ণের 108টা নাম আর তোমার শ্রী হনুমান চল্লিশা। আমি এখন ঠাকুর নাম জপ করে নেব। আগে প্রত্যেক দিন ঠাকুর ঘরে করতাম, কিন্তু এখন না সিঁড়িতে উঠতে খুবই অসুবিধা হয়। তোমাদেরকে তো বলেইছি যে আমার কোমরের কাছে করক লেগে গেছে, যার কারণে সিঁড়িতে একদমই ওঠানামা এখন আর করছি না, যতটুকু নয় ততটুকুই যাই। তো সে আর কি ওপরে এখন আর যায় না, আর শুধু করক লাগার জন্য নয়, এইরকমও ওপরে আর যায় না। এই পাঞ্জির পেছনের পেজে আর কি লেখা আছে, তো সেখান থেকেই পড়ে নিই। তো যাই হোক, এদিকে আমার প্রণাম করা হয়ে গেছে, মানে ঠাকুর বই পড়া হয়ে গেছে, আর এখন ঠাকুরের কাছে প্রে করে নিই যাতে আমার সন্তান খুবই ভালোভাবে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে জন্ম নেয়। অনেকেই হয়তো ভাববে যে ঠাকুরের বইটা পড়ার আগে বা পড়ার পর আমি প্রণাম করে কেন সব সময় পেটে মানে হাম্পি খাই। তার কারণ হচ্ছে, মানে এটা আমার প্রথম দিন থেকে অভ্যাস হয়ে গেছে বলতে পারো। যখনই ঠাকুরের কাছে আমি আমার সন্তানের জন্য প্রে করি, তখনই ওকে আদর করতে খুব ইচ্ছে করে, তাই এটা আর কি প্রথম দিন থেকেই অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সবজিগুলো কেটে নেব। যেহেতু কোনো কাজ ছিল না, স্নান করে এসে ফ্রেশ হয়ে ওই ঠাকুরের নাম জপ করে আমি সবজিগুলো কেটে নিই। তাহলে সবজিগুলো কাটা হয়ে গেলে কি হয়, টিফিন করার পর সবজিটা রান্না করা হয়। তো আজকে এদিকে ঝিঙে আলু পোস্ত হবে, আর ওইদিকে পাট শাক নেওয়া হয়েছে, পাট শাকের ঝোল হবে। তো ভাবলাম সবজিগুলো আগে কেটে নিই। কিছুদিন আগের একটা ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই, তুমি প্রথম 3 মাসে কি কি কাজ করেছো সেটা অবশ্যই শেয়ার করো আমাদের সাথে। তো প্রথম 3 মাসে কি কি কাজ করেছি সেটা তো আর ভিডিও করা হয়নি, কারণ আমি 3 মাসের শেষ দিকে বা 4 মাসের প্রথম দিকে কিন্তু আমি আমার ইউটিউব ফ্যামিলিকে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট। তো সে সময় তো কোনো ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথম 3 মাস আমি কাজ করেছি বলতে পারো একদমই, মানে কিচ্ছু কাজ সেভাবে ভারী কাজ তো করিনি, আর সেভাবে কোনো কাজের মধ্যেও ছিলাম না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু কাজ যেগুলো আর কি ছিল সেগুলোই করতাম। এই যেমন ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা ফুলকা বাসন যদি ধোয়ার থাকতো বেসিনের মধ্যে ধুয়ে নিতাম, তারপর কখন হয়তো শাশুড়ি মা রান্না করতে পারলো না, তখন হয়তো রান্নাটা করে নিলাম, এই রকম কাজ করতাম। তারপর হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল ভরলাম, মানে ভারী কোনো কাজই করতাম না, আর নিচে একদমই ওঠা বসা করতাম না। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বলেছে প্রথম 3 মাস খুবই রিস্ক থাকে, একটা ভয়ের ব্যাপার থাকে, যেহেতু প্রথম 3 মাস বেবির তো গঠন হয় না, শুধুমাত্র একটা রক্তের ডেলা থাকে, তো সেখানে ভারী কিছু কাজ করলে বলে নাকি একটা মিসক্যারেজের ভয় থাকে। তো যার কারণে প্রথম 3 মাস কিন্তু আমি কিচ্ছু কাজ করিনি। আমার 3 মাস যেই পেরিয়ে গেছে, মানে 4 মাসের ঠিক শেষের দিকটাতে বা মাঝ বরাবর বলতে পারো, তখন থেকে বাড়ির যেমন কাজগুলো করতাম, এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না তো মোটামুটি করি, আগেও করতাম এখনও করি, বাসন ধুতাম। তো 6 মাসের পর থেকে তার বাসন ধুতে পারি না, তো প্রথম 3 মাস কিন্তু আমি বসে বসেও বাসন ধুইনি,
যাদের প্রথম 3 মাস চলছে বা সবেমাত্র জানতে পেরেছো যে তোমরা প্রেগনেন্ট, তাদেরকে আমি একটাই কথা বলবো, একদমই কিছু কাজ করো না, চেষ্টা করো একদমই রেস্টের মধ্যে থাকা। রেস্টের মধ্যে থাকা বলে এমনটা নয় যে সবসময় শুয়ে বসে থাকবে, একটু হাঁটাচলা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাজগুলো আছে সেগুলো করবে, চেষ্টা করবে একটু হাঁটাচলা করা। আর ভারী কাজটা যাতে একদমই না হয়, এই যেমন ধরো বালতি তোলা, মানে জল ভর্তি কলসি তোলা, তারপরে কাপড় কাচা, বসে বসে ঘর মোছা, এগুলো একদমই করো না। চেষ্টা করো মানে নিজেকে একটু ভালো রাখার, কারণ প্রথম 3 মাসে একটু রিস্ক থাকে, তারপরে কিন্তু আর কোনো ভয় থাকে না। যখন আর কি বাচ্চার গঠন হয়ে যায় ওই ঠিক 4.5 মাস 5 মাসের পর থেকে কিন্তু আর সেভাবে কোনো ভয় থাকে না। এখন যেহেতু আমার 6 মাস চলছে, এখনকার ভিডিও তোমরা দেখবে, আমি কিন্তু সব কাজ বাড়ির করি, ঘর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে ঘর মোছা, ফার্নিচার মোছা, সব কিছু, দরজা মোছা, জানালা মোছা, রান্নাবান্না করা, বাসন ধোয়া, সবটাই করি। তবে সেটা নিজের শরীর বুঝে, যেদিন আমার শরীর খারাপ থাকে সেদিন যেমন আমি কিছু করি না। তো এদিকে দেখো, আজকে আমার শাশুড়ি মার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ, তোমরা দেখলে যে উনি শুয়ে আছেন বারান্দার মধ্যে, আর আমি তাকে এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম। আর আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু ওনার শরীরটা খুব একটা ভালো ছিল না। ওই পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত আর পাট শাকের ঝোল আর আম চাটনি হয়েছিল, আর বড়া ভাজা হয়েছিল, আর কিছু রান্না করিনি, যেহেতু আমি একা হাতে না সবটা সামলাতে পারি না। তারপরে এখন তো এই প্রেগনেন্সির জন্য আরোই পারি না, এখন তো একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। তো যার কারণে চেষ্টা করি যাতে আমাকে গ্যাসের থেকে একটু দূরে থাকতে হয়, কারণ গ্যাসের আঁচটা পেলেই প্রচণ্ডভাবে গরম লাগে। প্রেগনেন্সিতে তো একই গরম লাগে, তারপরে এই কোনো যদি গ্যাসের সামনে বা রোদের সামনে দাঁড়ানো হয় তাহলে আরও বেশি গরম লাগে। তাই আর কি চেষ্টা করি রান্নাবান্নার থেকে একটু দূরে থাকার, তাও করি, না করা হয় না। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আমি প্রত্যেক দিনই কিন্তু রান্নাবান্না করে নিই। তো এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিলেই কিন্তু আজকের মতো আমার কাজবাজ বলতে পারো নিশ্চিন্তি, অন্তত সকালের দিক থেকে বলছি। তো এদিকে সব কাজবাজ হয়ে গেছিলো। তো কালকে ফল খেতে পারিনি, যেহেতু কালকে শরীরটা একদমই ভালো লাগছিল না। তো শাশুড়ি মা খুব বকাবকি করছিল, বলছিল ফ্রিজে ফলগুলো রাখাই আছে, তুই খাচ্ছিস না, নষ্ট হয়ে যাবে, খেয়ে নে, আর তাছাড়া শরীরে প্রোটিনটাও তো দরকার। তো তার কারণে এখন কি করেছি, রান্নাবান্না যেই হয়ে গেছে একটা মৌসুম্বি নিয়ে চলে এসেছি, এখন এই মৌসুম্বিটা খেয়ে নেব। আর এখন জানো তো বাজারে যখন যাই, এই মৌসুম্বি শরবত, আখের শরবত, এগুলো খেতে না বেশ ভালো লাগে। আখের শরবতটা আমি খাই না, যেহেতু আখের শরবতটা খেলে আমার বমি পেয়ে যায়, তাই এই মৌসুম্বির শরবত, লেবুর শরবত, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন একটা মৌসুম্বি কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে কেটে নেব, তারপরে খেয়ে নেব। আর এই মৌসুম্বিটার রসটা খেতেও খুব ভালো লাগে, আর শুধু চিবিয়ে খেতেও খুব ভালো লাগে। আর তো আমি এদিকে মৌসুম্বিটা ভালো করে কাটতে পারিনি বলে শাশুড়ি মা দেখো আমার এখন মৌসুম্বিটা পিস পিস করে কেটে দিচ্ছে। আসলে আমি তো দেখলেই বড় বড় করে কেটে নিয়েছিলাম, তো শাশুড়ি মা বললো ওইভাবে কেটে নিলে খেতে অসুবিধা হবে, দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে দিচ্ছি। তো এখানে এই যে শাশুড়ি মা এখন ছোটো ছোটো পিস করে মৌসুম্বিটা কেটে দিচ্ছে। আর আগে জানো তো আমি একটু বিট লবণ নিয়ে মৌসুম্বি বলো, আপেল, লেবু, পেয়ারা সব কিছু খেতাম, তবে এখন আর বিট লবণ নিই না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বলে নুন খাওয়া একদমই উচিত নয়, যত তুমি নুন খাবে তত কিন্তু হিমোগ্লোবিন কমতে থাকে। তার কারণে এখন নুনটা টোটালি অ্যাভয়েড করেছি। তো এদিকে বসে পড়েছি খেতে, আর ফল খেতে এখন জানো তো আমার একদমই ভালো লাগে না, সে বাধ্য হয়ে খেতে হচ্ছে। মাঝে তো 1 মাস বলতে পারো, 1 মাস ঠিক নয়, 15 দিন 20 দিনের মতো তো আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তবে এবারে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলে ডাক্তারবাবু এমন বকাবকি করেছে, মানে বাধ্য হয়েছি এবার থেকে খাবার খেতে। তো খেতে ইচ্ছে না করলেও কিছু করার নেই, খেতেই হবে। নিজের কথা না ভাবলেও নিজের সন্তানের কথা ভাবতে হবে। আশা করি আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার কিন্তু খাবারের প্রতি একদমই এনার্জি নেই বা ইচ্ছে নেই। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এখন আমি সোজা চললাম ছাদে। ছাদে কাপড়গুলো মেলা আছে, নিয়ে আসছি। আর সিঁড়িতে কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে এক পা করে উঠি। আর যেহেতু বললামই তো কোমরে করক লেগে গেছে বলে তো আরোই উঠতে পারি না। আর সিঁড়িতে উঠতে গেলে জানো তো আমি হাঁপিয়ে যাই। তো আমার মতো কে কে আছো যারা সিঁড়িতে উঠতে গেলে হাঁপিয়ে যাও, অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই প্রেগনেন্সি চলাকালীন বাড়ির কাজবাজ করা ভালো না ভালো না? অবশ্যই কিন্তু জানাবে, তোমাদের মতামতটাও তো জানা দরকার। তবে আমার মতে বলে সব কাজই করা ভালো, তবে নিজের শরীর বুঝে।
নিজের শরীর সাথ দিলে আমার মনে হয় বাড়ির সমস্ত কাজ করে নেওয়া ভালো। ডাক্তাররা সবসময় একটাই কথা বলে, যত তুমি কাজ বাজ করবে, একটু হাঁটাচলা করবে, হাত পা যত নাড়াচড়া করবে, তত বাচ্চা ভালো থাকে। এইটা আর কি আগেকার দিনে ঠাকুমা জেঠিমা মারাও বলে আছে। আর তাছাড়া ডাক্তারবাবুরাও কিন্তু একটা কথাই বলে, যতটুকু ইচ্ছা হবে বাড়ির কাজবাজ করবে। তো তোমাদের কি মনে হয়, প্রেগনেন্সি অবস্থায় কি বাড়ির কাজবাজ করা ভালো না ফুল রেস্টে থাকা ভালো? অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমার জানা দরকার, জানাবে, একদমই ভুলবে না। তো এদিকে সোজা ছাদে এসে কাপড়গুলো তুলে নেব। তো এদিকে শুধু আমার শাশুড়ি মায়ের কাপড় মেলা ছিল, আর ওদিকে শ্বশুরমশাই ছিল। তো ওনারগুলো তুলবো না, যেহেতু ওনারগুলো দেখলাম ভেজা আছে। তো শাশুড়ি মারগুলো শুকিয়ে গেছে, তো এখন এইগুলোই নিচে নিয়ে চলে যাব। দেখতে দেখতে আমার ইউটিউব জার্নি 3 মাস ক্রস করলো। আর এই 3 মাসের মধ্যে এতটা ভালোবাসা পেয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গিয়েছে। আর আজকে মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, আলু করলা ভাজা, পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত, মুসুর ডাল আর টক দই। এখন যেহেতু আমাকে মুসুর ডাল খেতে বলেছে, তাই বেশি করে খেয়ে নিই। তো চলো আজকের মতো টাটা।